আজ পিএসসির ক্লার্কশিপ পরীক্ষার পার্ট 1 এর রেজাল্ট বেরিয়ে গেছে। এবার আমাদের পার্ট 2 এর জন্য প্রস্তুতি নেবার পালা। এই ভিডিওতে আমরা পার্ট 2 এর অন্তর্গত বাংলা বিষয়ের সারাংশ লিখন যে অংশটি রয়েছে সেই অংশ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা কিভাবে খুব সহজেই একটা উন্নত কোয়ালিটির সারাংশ লিখতে পারি তার কিছু টিপস আমি কিন্তু এই ভিডিওতে দেব। কিভাবে একটা সারাংশকে অনেক বেশি আকর্ষণীয় করে তোলা যায়, অনেক সুন্দর করে তোলা যায়, অনেক শ্রুতিমধুর করে তোলা যায়, তা কিন্তু আজকের ভিডিওর মধ্যে দিয়েই আমরা কিন্তু জানবো। আপনারা দেখছেন স্টাডি রুম ইউটিউব চ্যানেল, আমি দুর্লভ আছি আপনাদের সাথে। সারাংশ লেখার বিষয়ে আমি প্রথমেই আপনাদেরকে বলবো যে বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো দেখতে হবে। আমরা যদি 2015 সালের মেইনস পরীক্ষার যে প্রশ্নটা রয়েছে সেই পরীক্ষার প্রশ্নটার দিকে যদি তাকাই তাহলে দেখব যে সেখানে সারাংশ লেখার অংশে একটা প্রেসি লিখতে বলা হয়েছিল। আবার 2020 সালের প্রশ্নের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব যে সেখানে কিন্তু বলা হচ্ছে সামারি লিখতে। এবং আমি এই দুটো প্রশ্নের প্রমাণ কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এবার দেখুন যে আমরা যদি সিলেবাসটাকে ভালো করে দেখি তাহলে ওখানে কিন্তু সামারি অবলিক অবলিক প্রেসি লেখা রয়েছে। অর্থাৎ সামারিও পরীক্ষা আসতে পারে, প্রেসিও পরীক্ষা আসতে পারে। আর এই সামারি আর প্রেসি বাংলাতে আমরা সারাংশ, সারমর্ম, সারসংক্ষেপ বলছি ঠিকই, কিন্তু এদের মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে। এই পার্থক্যটা জেনে বুঝেই কিন্তু আমাদের লিখতে হবে। যদি আমরা এই পার্থক্যটা না জানি এবং নিজের মতন করে লিখি এবং খাতাটা যখন কোনো পরীক্ষকের কাছে যাবে এবং সেই লেখা দেখে কিন্তু পরীক্ষক বুঝে যাবেন যে আমি সামারি এবং প্রেসির মধ্যে পার্থক্য জানি কি জানি না। যদি সামারি লিখতে বলে আমি প্রেসি লিখে চলে আসি, আর যদি প্রেসি লিখতে বলে আমি সামারি লিখে চলে আসি, তাহলে একদম কিন্তু আমরা মাইনাসে রান করে যাব। তার জন্য কিন্তু নাম্বার অবশ্যই কাটা যাবে, কিন্তু কত নাম্বার কাটা যাবে সেটার কোনো নির্দিষ্ট নিয়ম নেই ঠিকই, কিন্তু একজন পরীক্ষক তার ভালো লাগা, মন মানসিকতার উপর নির্ভর করে নাম্বার কাটবেন। তো তিনি কি ধরনের মানসিকতার মানুষ হবেন তা তো আমি, আপনি বা আমরা কেউই জানি না। আমরা ধরে নিতে পারি যে মোটামুটি 5 নাম্বার তো কাটতেই পারেন। তো যাই হোক, আমরা এই ভুলটা করব না। এই ভিডিওতে আমরা প্রেসি এবং সামারির পার্থক্য ভালো করে বুঝবো। তাই প্রেসি এবং সামারি এবং কি করে এই লিখবো আমরা, এই সমস্ত বিষয়টা আলোচনা করার জন্য আমি এই ভিডিওটিকে 3টি পর্বে ভাগ করেছি। প্রথম পর্বে আমরা কিছু সাধারণ নির্দেশিকা সম্পর্কে জানব। সেখানে সামারি এবং প্রেসি দুটোর ক্ষেত্রেই যে নির্দেশিকাগুলো মোটামুটি প্রয়োজন বা আমাদের মেনে চলতে হবে লেখার ক্ষেত্রে, সেটা প্রথমে জানব। এরপরে দ্বিতীয় পর্বে আমরা এই দুটোর পার্থক্য জানব। আর তৃতীয় পর্বে গিয়ে আমরা একটাই গদ্যাংশ তুলে ধরবো এবং সেই একটা গদ্যাংশ থেকে কিভাবে আমরা উন্নত কোয়ালিটির একটা সারাংশ লিখতে পারি সেটা আমরা দেখব, এবং ওই একই গদ্যাংশ থেকে কিভাবে আমাদেরকে প্রেসি লিখতে হয় সেটা কিন্তু আমরা দেখব। প্রথম পর্বে আমরা আলোচনা করব কিছু সাধারণ নির্দেশিকা যেগুলো সামারি এবং প্রেসি দু ক্ষেত্রেই প্রয়োজন। যেমন যখন আমরা কোনো সারাংশ লিখতে যাব তার প্রথম কাজটাই হচ্ছে যে গদ্যাংশটি যে অনুচ্ছেদটি প্রশ্নপত্রে তুলে দেওয়া হবে সেটাকে খুব ভালো করে পড়া, 2 বার 3 বার। 2 নাম্বার নিয়ম যে এবার আমাদেরকে ওই অংশটার প্রধান অংশ এবং অপ্রধান অংশগুলোকে কিন্তু আমাদের একটু আলাদা করতে হবে। ওই অংশটার মধ্যে আমাদের চিহ্নিত করতে হবে যে কোনো দৃষ্টান্ত বা অলংকার রয়েছে কিনা।
যদি থাকে তাহলে সেটা কিন্তু আমাদের সারাংশ লেখার সময় বাদ দিতে হবে। এরপরে আমাদের দেখতে হবে যে একদম প্রধান প্রধান যে অংশগুলো আমি একটু আগেই বললাম, ওগুলো আমি যে দাগিয়ে রেখেছি সেইগুলোর কোনো প্রতিশব্দ আমার মনে আসছে কিনা। মানে আমি চাইবো না কখনোই লেখার সময় যে গদ্যাংশের মধ্যে যে শব্দবর্ণ ব্যবহার করা হয়েছে আমি সেই শব্দবর্ণ ব্যবহার করেই সারাংশ লিখবো। এটা যতটা মানে এড়ানো যায় ততই ভালো। আমাদের লক্ষ্য রাখতে হবে যে গদ্যাংশটির মধ্যে কোনো অতিরিক্ত বিষয় রয়েছে কিনা, যদি থাকে তাহলে সেটি বাদ দিতে হবে। তারপরে আমাদের দেখতে হবে যে আমরা যে লিখবো গদ্যাংশটা, মানে সারাংশটা লিখবো গদ্যাংশ থেকে, সেটা কখনোই কিন্তু উত্তম পুরুষ কিংবা মধ্যম পুরুষে হবে না, প্রথম পুরুষে হবে। অর্থাৎ পরোক্ষ উক্তিতে লিখতে হবে, এটা নিরপেক্ষ ভাব থাকবে, নিজের কোনো মতামত সেই লেখার মধ্যে প্রকাশ পাবে না। আর একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, সেটা হলো যে কোন রকম যদি ওখানে উদ্ধৃতির ব্যবহার থাকে, সেই উদ্ধৃতির ব্যবহারটা কিন্তু আমরা আমাদের লেখায় করব না। আর দুটো বিষয় একটু আমাদের মাথায় রাখা উচিত, তা হলো যে গদ্যাংশের মধ্যে নেই এমন কোনো বিষয়কে কিন্তু আমরা আমাদের লেখার মধ্যে ঢোকাবো না। আর হচ্ছে আমাদের লেখার ভাষা যতটা সম্ভব সহজ হতে হবে, সরল হতে হবে, প্রাঞ্জল হতে হবে এবং অবশ্যই শ্রুতিমধুর হতে হবে। এবং এই সামগ্রিক রূপের দিক থেকে যদি আমরা দেখি তাহলে তো অবশ্যই স্ট্যান্ডার্ড হতে হবে। একদম পাতি লেখা আর একটা স্ট্যান্ডার্ড লেখার মধ্যে নিশ্চয়ই পার্থক্য আছে, তবে হ্যাঁ অবশ্যই খটোমটো হওয়া যাবে না। তো যাই হোক, এবার আমরা সামারি এবং প্রেসি এই দুটোর মধ্যে পার্থক্যটা কি রয়েছে এবং এই পার্থক্যের মধ্যে থেকে আমরা বুঝে নেব যে কিভাবে এই দুটো বিষয়কে আমাদের উপস্থাপন করা প্রয়োজন। চলুন তাহলে এই দুটো পার্থক্য আমরা দেখে নিই এবং ভিডিওর দ্বিতীয় পর্বে প্রবেশ করি। তো আমরা প্রথমে দেখি ল্যাটিন শব্দ থেকে কিন্তু এই প্রেসি শব্দটা এসেছে। ল্যাটিন ভাষায় যার অর্থ হচ্ছে কোনো কিছু সংক্ষেপ করা, এবং বাংলাতে আমরা যখন এই প্রেসি শব্দটার বাংলা অনুবাদ ব্যবহার করছি তখন তার জন্য কিন্তু আমরা যে শব্দগুলো ব্যবহার করছি সেটা হলো যেমন সারমর্ম, সারাংশ, সারসংক্ষেপ, সংক্ষিপ্তসার, এই সমস্ত শব্দগুলো ব্যবহার করছি। আবার প্রেসি লেখার ক্ষেত্রে কখনো কখনো কিন্তু গদ্যাংশের মূল বক্তব্য নিজের ভাষায় লিখুন, মূল বক্তব্য কথা নিজের ভাষায় লিখুন, মূল বক্তব্য, এই রকম করেও কিন্তু প্রেসি লেখার নির্দেশ কোথাও কোথাও দেওয়া রয়েছে। এবং এবং এই কথা মাথায় রাখতে হবে যে যেখানে এই নির্দেশটা রয়েছে সেখানে সিলেবাসে কিন্তু প্রেসি রাইটিংই রয়েছে। আর শুধুমাত্র সিলেবাসে প্রেসি রাইটিং রয়েছে মানে ওখানে যেভাবেই বাংলা ভাষায় প্রশ্ন দেওয়া হোক না কেন সেটা কিন্তু আমাদের প্রেসি ধরে নিতে হবে। এবার আমি মানে এই বক্তব্য অনুযায়ী আপনাদের মনে হতে পারে যে মূল বক্তব্য হিসেবে আমরা তাহলে প্রেসি ধরে নেব, কিন্তু আমি আপনাদের মিসলেনিয়াসের একটা প্রশ্ন দেখিয়ে আমি বলছি যেখানে মূল বক্তব্য মানে কিন্তু প্রেসি নয়, সেখানে মূল বক্তব্য মানে হচ্ছে সামারি। চলুন আমরা সেই প্রশ্নটা একবার একটু দেখে নিই, তাহলে আপনাদের কাছে বিষয় পরিষ্কার হবে। এই যে দেখুন 2021 সালের বাংলার আমরা মিসলেনিয়াসের প্রশ্নটা বের করেছি। এখানে আপনি যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এই বাংলার ক্ষেত্রে বলেছে গদ্যাংশটির মূল বক্তব্য নিজের ভাষায় লিখুন। ঠিক আছে, তাহলে যেখানে প্রশ্নে বাংলার ক্ষেত্রে বলা হচ্ছে মূল বক্তব্য নিজের ভাষায় লিখুন, সেখানে অন্য মানে হিন্দিতে কি বলা হচ্ছে সংক্ষিপ্ত রূপ শব্দ ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, তারপরে আপনি চলে যান উর্দুতে কি ব্যবহার করা হচ্ছে সামারি শব্দটা ব্যবহার করা হচ্ছে। কিন্তু তারপরে আমরা যদি সাঁওতালিতে চলে যাই তাহলে দেখুন সেখানে কিন্তু সামারি শব্দটা কিন্তু বলা হচ্ছে। তার মানে আমরা এখান থেকে এই বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে যে মূল বক্তব্য বলতে কখনো কখনো কিন্তু আমরা সামারি বুঝতে পারি। দেখুন সামারি বলতে তাহলে আমরা কি বুঝবো, যে কোনো একটা যুক্তি বা কোনো প্রবন্ধ বা কোনো বক্তৃতা কিংবা কোনো সিনেমার কোনো একটা সম্পূর্ণ বিষয় সেটা যে মূল বিষয়টা সেটাকে সংক্ষিপ্তভাবে
পুনঃবিবৃতি, সেটাকেই কিন্তু বোঝানো হচ্ছে সামারি, কিন্তু এটা আমরা দেখতে পারি। আর আমরা যদি ইংরেজিতে সাবস্টেন্সের কথা বলি, যেটার বাংলায় প্রতিশব্দ হচ্ছে ভাবসত্য বা মর্মসত্য বা মর্মার্থ বা তাৎপর্য, এটা। এবার আমরা যদি কোনো প্রবন্ধ বা গদ্য রচনার দিকে তাকাই কিংবা কোনো কবিতার দিকে তাকাই, তাহলে সেটার যে বৈশিষ্ট্য খণ্ডাংশ, সেই খণ্ডাংশের যে বৈশিষ্ট্য, সেটাকে তার যে অন্তর্নিহিত ভাববস্তু, কেন্দ্রীয় ভাববস্তু, সেটাকে সংক্ষেপে বিবৃত করাটাই হচ্ছে ভাবার্থ। এবার আমরা ছকের সাহায্যে এই ব্যাপারটাকে ক্লিয়ার করে নিই। যেমন আমাদের প্রধান ক্ষেত্র বা প্রধান লক্ষ্যটা কি, যদি সাবস্টেন্স হয় অর্থাৎ মূল নির্যাসটাকে যদি বের করার কথা বলা হয়, তাহলে সেখানে কেন্দ্রীয় ধারণা বা মর্মার্থ ওকেই আমাদের জানতে চাওয়া হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ এখানে মূল ভাবটা কি এবং কেন লেখা হয়েছে, সেইটাই কিন্তু আমাদের 1 থেকে 2 কথায় বা 1-2 লাইনের মধ্যে বলতে হবে। আর আমাদের পরীক্ষায় যেটা আসবে প্রেসি এবং সামারি, আমরা এই দুটোই মেনলি জানবো, আর সাবস্টেন্সটা জাস্ট খালি একটু দেখে রাখবো। আচ্ছা, মূল রচনার যুক্তি, কাঠামো ও অনুক্রমের নির্ভুল প্রতিচ্ছবি, মানে মূল রচনায় যে যুক্তিতে রয়েছে, যে কাঠামোতে রয়েছে, যে অনুক্রমে রয়েছে, একদম নির্ভুলভাবে আমাকে সেটা ফলো করতে হবে, অর্থাৎ সেটাকে এদিক ওদিক করা যাবে না। আর সামারির ক্ষেত্রে কিন্তু আমরা মূল যে রচনা থাকবে তার প্রধান প্রধান পয়েন্ট এবং ধারণাগুলি উল্লেখ করলেই কিন্তু হবে। দৈর্ঘ্যের নিয়ম, অর্থাৎ কত বড় লেখা যাবে। এই যে আমাদের ভাবার্থর ক্ষেত্রে কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, তবে 1 বা 2টি বাক্য, যেটা আমি একটু আগে বললাম, তো এটা দরকার নেই আমাদের। আমরা জানবো যে প্রেসির ক্ষেত্রে কি করব। প্রেসির ক্ষেত্রে 1/3 হতে হবে, একদম কঠোরভাবে এই নিয়ম মেনে চলতে হবে, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ লিখতে হবে। এই নিয়মটা কিন্তু কঠোরভাবে মানতে হবে, মাস্ট, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ নিয়ম, হ্যাঁ, এইটা কিন্তু মানতেই হবে। আর সামারি যদি বলে, তাহলে আর কোনো ব্যাপার নেই, কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, মূলের চেয়ে ছোট হলেই হবে, মানে সেটা যে 1/3 হতে হবে এরকম কোনো বাধ্য হতে পারে, ছোট হলেই হবে। আচ্ছা, কাঠামো অনুক্রম, এখানে আমরা পেশির ক্ষেত্রে দেখে নিই। পেশির ক্ষেত্রে হচ্ছে যে অনুক্রম অর্থাৎ অর্ডারটা রয়েছে মূল রচনার, এবং যে অনুপাতটা রয়েছে সেটা কিন্তু কঠোরভাবে বজায় রাখতে হবে, অর্থাৎ একটা নিখুঁত ক্ষুদ্র প্রতিরূপ কিন্তু এখানে থাকবে পেশির ক্ষেত্রে, ঠিক আছে। মূল রচনায় যে ধারাবাহিকতায় রেখে কিন্তু বিষয়টাকে বর্ণনা করা হয়েছে, মূল বক্তব্যকে তুলে ধরা হয়েছে, আমরা যখন সংক্ষেপে লিখব তখন প্রেসির ক্ষেত্রে কিন্তু একদম হুবহুভাবে সেটাকে আমাদের অনুকরণ করতে হবে, একদম ওখানে যেভাবে ধাপে ধাপে রয়েছে আমাকে সেভাবে ধাপে ধাপে আগাতে হবে। কিন্তু যদি আমাদের সামারি লিখতে বলে, তাহলে কিন্তু কোনো মানে অত বাঁধাধরাভাবে কোনো নিয়ম নেই, হ্যাঁ। এখানে মানে মূল বক্তব্যে, মূল গদ্যাংশে যে কাঠামোতে আছে সেই কাঠামো না মানলেও চলবে, না মানলেও চলবে। মানে নিজে পরের ঘটনা যদি আমার মনে হয় একটু আগে নিয়ে যাব, নিয়ে যেতে পারি, হ্যাঁ। এই যদি একটু এদিক ওদিক করতে মনে হয়, ঘটনাগুলোকে যে আমি বিষয়গুলোকে আমি একটু এইভাবে উপস্থাপন করি, করতে পারি। অর্থাৎ স্বাধীনতা সামারি ক্ষেত্রে আছে, কিন্তু প্রেসির ক্ষেত্রে কিন্তু সেই স্বাধীনতাটা কিন্তু নেই। আচ্ছা, ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত মতামত ক্ষেত্রে বলতে হয় যে প্রেসির ক্ষেত্রে প্রেসি হয়তো সম্পূর্ণ নিরপেক্ষ বিষয় এবং বস্তুনিষ্ঠ বিষয়, এখানে কোনো মন্তব্য, ব্যাখ্যা বা সমালোচনা যোগ করা যায় না। কিন্তু সামারির ক্ষেত্রেও যায় না ঠিকই, কিন্তু কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বা প্রয়োজন যদি পড়ে, তাহলে মানে নিজের কোনো ব্যাখ্যা বা কোনো একটা পয়েন্টকে আমি জোর দিতে চাই, গুরুত্ব দিতে চাই, তার জন্য অতিরিক্ত কোনো শব্দ বা অতিরিক্ত কোনো কথা ছোট্ট করে আমি কিন্তু বলতেই পারি। তার মানে এই নয় যে আমি অনেক বেশি করে কিছু বলে ফেললাম, তা নয়, কিন্তু মানে ছোট্ট করে, মানে এই স্বাধীনতাটুকু, সামান্য স্বাধীনতা কিন্তু সামারির ক্ষেত্রে আছে, যে স্বাধীনতা কিন্তু প্রেসির ক্ষেত্রে একদমই নেই। আনুষ্ঠানিকতা, আনুষ্ঠানিকতার ক্ষেত্রে আমি যদি প্রেসির ক্ষেত্রে দেখি, তো প্রেসির সবচেয়ে বেশি আনুষ্ঠানিক, কারণ বললাম কঠোরভাবে সমস্ত নিয়ম মানতে হবে, ঠিক আছে। এবং এই প্রেসির
ক্ষেত্রেই হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু একাডেমিক দক্ষতা এবং পরীক্ষার অংশ হিসাবে কিন্তু ব্যবহৃত হয়, এবং সেখানে কিন্তু নির্ভুলতা এবং সংক্ষিপ্ততা কিন্তু একটা খুবই জরুরি বিষয়। এই নির্ভুলতা মানে মানে আমি যে 1, 2 বা 3 বা 4 লাইনের মধ্যে আমরা যে প্রেসিটা লিখব সেটা যেন একদম সম্পূর্ণভাবে নির্ভুল হয়, বাক্য গঠন যাতে একদম ঠিকঠাক হয়, আর সেটা যেন সংক্ষিপ্ত হয়। আর এখানে রয়েছে মাঝারি আনুষ্ঠানিকতা, মানে এটা সব সময় যে সব কিছু মেনে চলবে তাও নয়, একটু ছাড়পত্র কিন্তু সামারির ক্ষেত্রে রয়েছে। আচ্ছা, ব্যবহারের উদাহরণ, মানে এই উদাহরণ দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করি। যেমন যদি আমরা সাবস্টেন্সের কথা যাই, প্রথমটা যেমন বলছে বক্তৃতার মূল নির্যাস হলো জলবায়ু পরিবর্তন নিয়ে, অর্থাৎ কোথাও একটা কোনো বক্তৃতা হয়েছে, সেই বক্তৃতা তো অনেক কিছু বলা হয়েছে, 2 ঘন্টা 3 ঘন্টা বক্তৃতা হয়েছে, কিন্তু একজন শ্রোতা সে ওই গোটা বক্তব্যের নির্যাসটা এক কথায় বলে দিল, কি, যে জলবায়ু পরিবর্তন। আমরা বুঝে গেলাম যে ওখানে জলবায়ু পরিবর্তনের আলোচনা হয়েছে, ব্যাস। কিন্তু যদি প্রেসি হয় তাহলে মোটামুটিভাবে মানে যে প্রবন্ধটা দেবে তার উপর নির্ভর করে আমাকে লিখতে হবে, এবং সেই শব্দটা মোটামুটিভাবে 100 শব্দের একটা কাঠামো কিন্তু পাওয়া যায়। কিন্তু যদি যদি গদ্যাংশটা খুব ছোট হয়ে থাকে, দেখা গেল গদ্যাংশটাই দিল 100 থেকে 150 শব্দের মধ্যে, তাহলে কি আমরা 100 শব্দের কাঠামোতে প্রেসি লিখতে পারবো? নিশ্চয়ই না, তখন আমাদের 1/3 করতে হবে। যদি 150 শব্দ হয় তাহলে আমাদের 50 শব্দের মধ্যে লিখতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে সামারির ক্ষেত্রে যেমন একটা বইয়ের মূল অধ্যায় বা মূল পয়েন্টগুলোকে উল্লেখ করা হলো, বা কোনো বক্তব্যের মূল পয়েন্ট, যেখানে এই বিষয়গুলো এইভাবে আলোচনা করা হয়েছে, এরকম করে আমরা খুব সংক্ষেপে কিন্তু বলতে পারি। গুরুত্বর ক্ষেত্রে যদি দেখি আমরা, তাহলে দেখব যে এই রচনাটা একেবারে মূলের অপরিহার্য কথাগুলোকে তুলে ধরবে, মানে মূল যে টেক্সটটা দেওয়া হবে সেই টেক্সটের সবচাইতে অপরিহার্য যে কথা সেগুলো কিন্তু তুলে ধরতে হবে। আর সামারির ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তুলে ধরতে হবে। তার মানে এই যে অপরিহার্য কথা আর গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই দুটোর মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। কীরকম পার্থক্য? গুরুত্বপূর্ণ পয়েন্ট মানে গোটা গদ্যাংশে যা গুরুত্বপূর্ণ আছে আমরা সব সংখ্যায় তুলে ধরতে পারি, আর অপরিহার্য কথা মানে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট বাদও দিতে পারি, কিন্তু যে শব্দটা, যে কথাটা বাদ দেওয়াই চলে না, বাদ দিলে অর্থই ঠিক থাকে না, মূল গদ্যাংশের সঙ্গে মানে অর্থগত মিলই থাকবে না, সেটাকে আমরা বলবো অপরিহার্য কথা বা অপরিহার্য শব্দ। সেইটা কিন্তু আমরা কিন্তু মানে প্রেসির ক্ষেত্রে লিখবো, সেটাকে বাদ দেওয়া যাবে না। আচ্ছা, উদ্দেশ্যটা কী? উদ্দেশ্য হচ্ছে মূল রচনার যে যুক্তি কাঠামো সেটা একটা নির্ভুল প্রতিচ্ছবি কিন্তু তুলে ধরতে হবে। নির্ভুল প্রতিচ্ছবি, যে গদ্যাংশটা প্রশ্ন দেওয়া হয়েছে তার একটা নির্ভুল প্রতিচ্ছবি কিন্তু উঠে আসবে একদম, মানে ওখানে যে অর্থ আমরা যে প্রেসি লিখবো সেখানেও ওই একই অর্থ থাকতে হবে, কোনো রকম যেন অর্থের এদিক ওদিক না হয়, ঠিক আছে? আর সামারির ক্ষেত্রে কী হয়, যে প্রধান যে রচনা বা যে গদ্যাংশ দেওয়া হয় সেটার যে ধারা বা মূল বক্তব্য সেটাকে আমরা কিন্তু সংক্ষেপে তুলে ধরি তার মধ্যে। তো এই হলো আমাদের ভিডিওর দ্বিতীয় পর্ব। এবার আমরা চলে যাই আমাদের আলোচনার তৃতীয় পর্বে। আমরা উদাহরণ থেকে বিষয়টাকে পরিষ্কার। আশা করছি আপনারা সামারি এবং প্রেসির পার্থক্য খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এই যে আমি আলোচনাটা করলাম, এই আলোচনা এবং এর পরে আমরা যে উদাহরণ দিয়ে আলোচনা করব, সেই উদাহরণ সহ যদি আপনারা পিডিএফ পেতে চান তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা সেখানে জয়েন করুন, সেখানে আমি এই পিডিএফটা প্রোভাইড করে দেব। এই সারসংক্ষেপটি আমি অনেকবার পড়ে নিয়েছি, আপনারা ভিডিওটা থামিয়ে নিয়ে এই সারসংক্ষেপটা অন্ততপক্ষে 2-3 বার পড়ে নিন, তারপরে আমি দেখাবো কি করে আমরা এটাকে সংক্ষিপ্ত বা সারাংশ করতে পারি। প্রথমে আমরা সামারি লিখব। প্রথমে কি লিখব? সামারি। আচ্ছা, আমি একবার পড়ে ব্যাপারটা বোঝাই।
যেমন বহুকাল মুসলমানের সংস্রবে থাকাতে বাংলা ভাষাও অনেক ফার্সি শব্দ এবং কিছু কিছু আরবিও স্বভাবতই গ্রহণ করেছে। এই প্রথম লাইন থেকে আমরা কি বুঝলাম? বাংলা ভাষা সম্পর্কে বলা হচ্ছে এবং বাংলা ভাষা কি করছে? ফার্সি এবং আরবি ভাষা থেকে শব্দ গ্রহণ করেছে। কি করেছে? শব্দ গ্রহণ করেছে। আর কেন গ্রহণ করেছে? কারণ বাংলাভাষীর মানুষেরা বহুকাল ধরে মুসলমানদের সংস্রবে ছিল। তাহলে এই অর্থটা পরিষ্কার হলো এবং আমরা মেন যে শব্দগুলো তার নিচে কিন্তু আমরা দাগ দিলাম। পরের বাক্যে যাই। বস্তুত বাংলা ভাষা যে বাঙালি হিন্দু মুসলমান উভয়ের আপন তার স্বাভাবিক প্রমাণ ভাষার মধ্যে প্রচুর রয়েছে। এই বাক্য থেকে আমাদের কাছে স্পষ্ট হয়ে উঠল যে বাংলা ভাষাটা হিন্দু মুসলমান উভয়ের কাছেই কিন্তু মানে একদম স্বাভাবিক, ঠিক আছে, আপন, ঠিক আছে, উভয়ের কাছেই কিন্তু আপন। বেশ, তারপরে যত বড় নিষ্ঠাবান হিন্দুই হোক না কেন, ঘোরতর রাগারাগির দিনেও প্রতিদিনের ব্যবহারে রাশি রাশি তৎসম ও তদ্ভব মুসলমানি শব্দ উচ্চারণ করতে তাদের কোনো সংকোচ বোধ হয় না। তাহলে হিন্দুরাও মুসলিমদের ব্যবহৃত শব্দ যে ব্যবহার করছে তাতে যে তাদের কোনো সংকোচ নেই, এই বক্তব্যটা কিন্তু এই বাক্যের মধ্যে তুলে ধরেছে। তাহলে এই বক্তব্যের মধ্যে আমরা নিষ্ঠাবান হিন্দু বলতে আমরা এখানে ধর্ম মানে ধার্মিক একজন ব্যক্তির কথা বলাচ্ছি। আর বলা হচ্ছে ঘোরতর রাগারাগির দিনে। রাগারাগি বলতে এখানে আমাদের কী বলা হচ্ছে? আবেগ প্রকাশ। কী বলা হচ্ছে? আবেগ প্রকাশ। আমরা একটু আবেগ কথাটা এখানে লিখে রাখি যে আবেগ প্রকাশের কথা এখানে বলা হচ্ছে। আবার প্রতিদিনের ব্যবহার অর্থাৎ দৈনন্দিন জীবনের যে ব্যবহার তার কথা কিন্তু এখানে বলা হচ্ছে। আচ্ছা, এমনকি সে সকল শব্দের জায়গায় যদি সংস্কৃত প্রতিশব্দ চালানো যায় তাহলে পণ্ডিতি করা হচ্ছে বলে লোকে হাসবে। এই হাসা কথাটা খুব গুরুত্বপূর্ণ। কখন লোক হাসবে? যদি ওই ফার্সি এবং আরবি শব্দগুলো বাদ দিয়ে তার পরিবর্তে একই অর্থের সংস্কৃত প্রতিশব্দ চালাই তাহলেই লোকে হাসবে। এটা হচ্ছে অর্থ। এবং এই বাক্যের হাসবে এবং সংস্কৃত প্রতিশব্দ এই দুটো শব্দ কিন্তু গুরুত্বপূর্ণ। বাজারে এসে সহস্র টাকার নোট ভাঙানোর চেয়ে 1000 টাকার নোট ভাঙানো ভালো। মানে এই যে সহস্র টাকার নোট, এই সহস্র কথাটাকে একটু গোল করে দিন আর এই 1000 কথাটাকে একটু গোল করে দিন। কেন দিলাম? কারণ সহস্র মানেও যা, 1000 মানেও তা। আসলে এখানে বলা হয়েছে যে সহস্র বললে মানুষ বুঝবে না, আমরা যদি 1000 বলি মানুষ খুব সহজেই সেটা বুঝে যাবে। অথচ সহস্র সংস্কৃত শব্দ মানে তৎসম শব্দ, আর 1000 তো হচ্ছে আমাদের বিদেশি শব্দ, তৎসম নয়। সমনজারি শব্দের অর্ধেক অংশ ইংরেজি আর অর্ধেক হচ্ছে এটা ফার্সি হবে, অর্ধেক হচ্ছে ফার্সি। তাহলে আপনারা দেখুন যে এখানে সমন শব্দটা দুটো অর্থ আছে। প্রথম সমন অংশে যেটা ইংরেজি সঙ্গে যুক্ত আর জারিটা হচ্ছে ফার্সির সঙ্গে যুক্ত। এই যে সমনজারি কথাটা বলতে বলতে আমরা এতটাই অভ্যস্ত বা এতটাই এই শব্দটা প্রচলিত যে তার জায়গায় যদি আমরা আহ্বান প্রচার বলি তাহলে শব্দটা শুনতেও ভালো লাগবে না, একটা খটোমটো হয়ে যাবে, ভালো হবে না। আচ্ছা, সাধু সাহিত্য ব্যবহার করার মতো সাহস কোনো বিদ্যাভূষণেরও হবে না। অর্থাৎ মানে এই সাধু সাহিত্যে যদি কোনো জ্ঞানী পণ্ডিত মানুষ ব্যবহার করতে চান সমন জারি করার পরিবর্তে আহ্বান প্রচার করা, তাহলেও মানে সে সাহসী হবে না। আচ্ছা, নেশাখোরকে যদি মাদক সেবী বলি তাহলে খামোখা তাকে নেশা ছুটে যেতে পারে। মানে যে নেশাখোর তাকে আমরা নেশাখোরই বলি, কিন্তু আমরা নেশাখোর শব্দটা না বলে আমি যদি বলি যে মাদক সেবী, তাহলে এত শুদ্ধ এত মানে উন্নত কোয়ালিটির বাংলা শব্দ দেখে তার তো একবারে নেশাটাই চলে যাবে এরকম মনে হয়েছে। আচ্ছা, এমনকি সে মনে করতে পারে তাকে একটা উচ্চ উপাধি দেওয়া হলো। বদমাইশকে দুর্বৃত্ত বললে তার চোট তেমন বেশি লাগবে না। যে বদমাইশ তাকে আমরা বদমাইশই বলি, কিন্তু বদমাইশকে যদি আমরা দুর্বৃত্ত বলি, বদমাইশ বললে তার যত আঘাত লাগবে, দুর্বৃত্ত বললে কি তত আঘাত লাগবে? আঘাত লাগবে না, সেটাই বোঝানো হচ্ছে এখানে। অর্থাৎ আমরা যদি ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব যে এখান থেকে এই পর্যন্ত সম্পূর্ণটা আসলে উদাহরণ দিয়ে মূল বক্তব্যটাকে
প্রতিষ্ঠা করার একটা প্রয়াস রয়েছে এই অংশটা। তার মানে এই অংশটাকে আমরা বাদ দিতে পারি, যদিও আমি যে শব্দগুলো গোল করলাম সেটাকে কিন্তু লেখার ক্ষেত্রে একটু হলেও মাথায় রাখতে হবে। এবার শেষ বাক্যটা আমরা একটু পড়ে নেই, যে এই সব শব্দগুলো যে এত জোর পেয়েছে তার কারণ হচ্ছে বাংলা ভাষার প্রাণের সঙ্গে, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, প্রাণের সঙ্গে হচ্ছে এদের একটা সহযোগ হয়েছে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এবার দেখুন যে এই অংশটা আমি বোঝালাম, এবার এই অংশের জন্য আমরা কীরকমভাবে সার অংশ করতে পারি বা সংক্ষেপে লিখতে পারি সেটা এবার আমি কিন্তু আপনাদেরকে বলবো, ঠিক আছে। এবার দেখুন প্রথম যে অংশটা রয়েছে, প্রথম বাক্যটা, সেই বাক্যটার পরিবর্তে আমরা খুব সংক্ষেপে বলতে পারি যে বাংলা ভাষা দীর্ঘদিন ধরে মুসলমান সমাজের সংস্পর্শে থাকার ফলে স্বাভাবিকভাবেই প্রচুর ফার্সি এবং কিছু আরবি শব্দ গ্রহণ করেছে। এরপরে হচ্ছে যে বলেছে যে এর প্রমাণটা কোথায় রয়েছে, নিজের ভাষাতেই রয়েছে। তো এর প্রমাণ বাংলা ভাষা ব্যবহারকারী বাঙালি হিন্দু মুসলমান উভয়ের মধ্যেই কিন্তু রয়েছে, অর্থাৎ এটাও কিন্তু এই বাক্যটাও কিন্তু নিজের ভাষায় আমরা লিখলাম। এরপরে বলা হচ্ছে যত বড় নিষ্ঠাবান হিন্দুই হোক না কেন ঘোরতর রাগারাগির দিনেও প্রতিদিনে ব্যবহারে রাশি তৎসম শব্দ ব্যবহার করতে পারে। তো এইখানে আমরা এইভাবে এই বাক্যটা লিখতে পারি যে ধর্মপ্রাণ হিন্দুরাও দৈনন্দিন জীবনে এবং রাগারাগির সময় প্রচুর তদ্ভব তৎসম এবং মুসলমানি শব্দ অবলীলায় ব্যবহার করেন, এমনকি সেই সব শব্দের বদলে সংস্কৃত প্রতিশব্দ ব্যবহার করতে গেলে তা যে হাস্যকর হয়ে যাবে, হ্যাঁ হয়ে যেতে পারে, এইটা কিন্তু বেশ তাদের মধ্যে রয়েছে। যেমন হাজার, সমঞ্জারি, বদমায়েশ, নেশা, এইসব শব্দগুলোকে কিন্তু ভাষিক কাঠামোয় কিন্তু এত সহজে মিশে গিয়েছে যে এর পরিবর্তে অপ্রচলিত তুলনায় কঠিন যে শব্দ সংস্কৃত প্রতিশব্দ সেটা ব্যবহার কিন্তু একদম কৃত্রিম ও কষ্টসাধ্য মনে হবে। এবং এই সম্পূর্ণ অংশটাকে কিন্তু আমরা এক লাইনের মধ্যে বলে দিলাম, ঠিক আছে। এবার বলছে বাংলা ভাষার প্রাণের সঙ্গে সহজেই মিশে গিয়েছে বলেই আরবি ভাষী শব্দগুলি এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আরবি ভাষা শব্দগুলি গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হচ্ছে বাংলা ভাষার প্রাণের সঙ্গে এর একটা যোগ হয়ে গেছে। তো এই হচ্ছে সেই আপনাদের সারাংশ। এই পিডিএফটা আমি দিয়ে দেবো, আপনি পিডিএফটা নেবেন, ভালো করে পড়লে ব্যাপারটা পরিষ্কার বুঝতে পারবেন। এবার দেখুন এই যে আমি সারাংশ লিখেছি, এই সারাংশটা যথেষ্ট সহজভাবে লেখার চেষ্টা করা হয়েছে, কিন্তু আমরা যদি মনে করি যে আরও একটু স্ট্যান্ডার্ডভাবে আমরা ভাষা লিখব, আরও একটু ভাষার কোয়ালিটিটাকে উন্নত করব, একটু অন্যভাবে লিখব, তাহলে কি লিখতে গেলে আমরা কিভাবে লিখব তারও একটা উদাহরণ কিন্তু আমি দিয়েছি। যেমন এটা দেখুন, এটা যদি আমরা পড়ি তাহলে ব্যাপারটা পরিষ্কার হবে যে আগের সারাংশ থেকে এই সারাংশের পার্থক্যটা কী রয়েছে। বাংলা ভাষা তার দীর্ঘকালের পথ পরিক্রমায় মুসলমান সমাজের সংস্পর্শে এসে উদারভাবে বিপুল সংখ্যক ফার্সি ও কিছু আরবি শব্দকে অঙ্গীভূত করে নিয়েছে। এখানে আমরা কী লিখেছিলাম, বাংলা ভাষা দীর্ঘদিন ধরে মুসলমান সমাজের সংস্পর্শে থাকার ফলে স্বাভাবিকভাবেই প্রচুর ফার্সি এবং কিছু আরবি শব্দ গ্রহণ করেছে। এই সারাংশের মধ্যে কিন্তু বেশ কিছু শব্দ যেগুলো রয়েছে ওই মূল যে গদ্যাংশ সেই গদ্যাংশে, কিন্তু আমরা এই সারাংশের ক্ষেত্রে চেষ্টা করেছি মূল গদ্যাংশ থেকে গদ্যাংশের শব্দগুলোকে যতটা সম্ভব এড়িয়ে যাওয়ার। তারপরে দেখুন বাঙালি হিন্দু মুসলমান নির্বিশেষে সকলের দৈনন্দিন ভাষাতেই এই আত্মীকরণের ছাপ সুস্পষ্ট। কিসের ছাপ? আত্মীকরণের ছাপ, অর্থাৎ আত্মীকরণের নিজের মধ্যে ধারণ করা, অন্যের ভাষা শব্দকে নিজের মধ্যে ঢুকিয়ে নেওয়া। এমনকি ধর্মপ্রাণ ব্যক্তিরাও প্রাত্যহিক ব্যবহারে বা আবেগের মুহূর্তে, রাগের কথা বললাম, রাগটা তো আবেগ, সেই আবেগের মুহূর্তে অবলীলায় সেই শব্দ উচ্চারণ করেন, যেখানে তাদের পরিবর্তে সংস্কৃতির কড়া প্রতিশব্দ ব্যবহার করা হলে তা কেবল পাণ্ডিত্য প্রদর্শন হিসেবেই গণ্য হবে। অর্থাৎ এমন কিছু শব্দ ফার্সি আরবি শব্দ ব্যবহার করেছেন যে তার পরিবর্তে যদি সংস্কৃত শব্দ ব্যবহার করা হয় তাহলে সেটা কিন্তু পাণ্ডিত্য দেখাবে এবং সেটা হাস্যকর হয়ে যাবে, ঠিক আছে। যেমন সমঞ্জারি, হাজার, বদমায়েশ, নেশা, এর মতো যে শব্দগুলো এত সহজে এবং স্বতঃস্ফূর্তভাবে ব্যবহৃত হয় তার কারণ হলো
এই শব্দগুলি বাংলা ভাষার মর্মমূলে স্বাচ্ছন্দ্যে মিশে গিয়েছে। কোথায় মিশে গেছে? মর্মমূলে, একদম নিজের ছন্দেই কিন্তু মিশে গিয়েছে, এবং মিশে যেয়ে কী হয়েছে? গভীর প্রাণের যোগ তৈরি করেছে। এই সহজাত গ্রহণযোগ্যতায় প্রমাণ করে যে ভাষা প্রবাহে বিদেশি শব্দ আত্মস্থ করার ক্ষেত্রে তার মাধুর্য ও ব্যবহারের সহজতাই হচ্ছে প্রধান মাপকাঠি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের সারাংশ। ঠিক আছে, সামারি। আমরা সামারিটা বুঝলাম, মূল যে গদ্যাংশ তার থেকে ছোট হয়েছে এটাও বুঝলাম, এবং এই ভাষা কীভাবে আরেকটু অন্যভাবে লেখা যায়, আমরা দুরকমভাবে একই বক্তব্য দুরকমভাবে লিখেও বুঝলাম। এবার আমরা প্রেসিতে চলে যাই। দেখুন, ওই একই একই গদ্যাংশকে প্রেসি করতে গেলে কী হবে? প্রেসির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নামকরণ, মাস্ট করতেই হবে নামকরণ। সামারির ক্ষেত্রে নামকরণ আপনি করতেও পারেন, নাও পারেন। সামারি পরীক্ষা আসলেও আপনি নামকরণ করলেন, ভালো, না করে দরকার নেই। এবার মাতব্বরি করে একটা বড় নামকরণ করার কোনো দরকার নেই। কারণ কি, যে একটা নামকরণ করতে গেলে সেই নামকরণটা দেখা গেলো শব্দটা লেখা ভুল হয়ে গেল, বা শব্দটা সামগ্রিকতাকে প্রকাশ করছে না, অনেক রকম সমস্যা হতে পারে। তবে যদি আপনার কনফিডেন্স থাকে যে না আমি নামটা দিতে পারবো, তাহলে অবশ্যই আপনি নামটা দেবেন। আচ্ছা, এবার দেখুন আমি কত ছোট করে দিয়েছি এই প্রেসিটা, 3 লাইনের মধ্যে, 3-4 লাইনের মধ্যে। দীর্ঘকালের পথপরিক্রমায় আরবি ফার্সির মতো মুসলমানি শব্দগুলোকে স্বাভাবিকভাবেই বাংলা ভাষা আত্মীকরণ করে নিয়েছে। ধর্মপ্রাণ হিন্দুরাও স্বাচ্ছন্দ্যে প্রচুর মুসলমানি শব্দ প্রাত্যহিক জীবনে ব্যবহার করেন, এবং এর পরিবর্তে সংস্কৃত প্রতিশব্দ প্রয়োগের চেষ্টা অনেক ক্ষেত্রে হাস্যকর বলে বিবেচিত হয়। বিদেশি শব্দগুলি বাংলা ভাষার প্রাণের সঙ্গে সহজে যুক্ত হওয়ায় এদের গ্রহণযোগ্যতাও বৃদ্ধি পেয়েছে। এই যে এখান থেকে এই পর্যন্ত মাত্র 3 লাইনের মধ্যে আমার 49টি শব্দ ব্যবহৃত হয়েছে, আর মূল গদ্যাংশে ছিল কম বেশি 155টি শব্দ। অর্থাৎ আমরা মোটামুটিভাবে 1/3, মানে আমি 49 জায়গায় 60 পর্যন্ত নিয়ে যাওয়া যেত। একদম 1/3 মানে হুবহু আমাকে অঙ্ক কষে 1/3 করতে হবে এমন তো না, 2-1টা শব্দ তো এদিক ওদিক কম বেশি হতেই পারে, সেটা গ্রহণযোগ্য রয়েছে। কিন্তু আমার 155টি কম বেশি শব্দ মূল গদ্যাংশে রয়েছে, সেখানে যদি আমি প্রেসিতে নিয়ে যাই, আমি 100টি শব্দতে লিখি সারাংশটার মতন, তাহলে কিন্তু সেটা গ্রহণযোগ্য থাকলো না। আমাকে মোটামুটি 1/3 মধ্যে আনতেই হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আপনারা এটা পরিষ্কার আপনাদের কাছে হয়ে গেল যে একটা গদ্যাংশ থেকে কি করে আমরা সামারি এবং প্রেসি লিখব। এই যে ভিডিওটা বা আজকের যে আলোচনা আমরা করলাম, এই পিডিএফটা যদি আপনারা পেতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া যে টেলিগ্রাম এবং আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেইখানে আপনারা চলে যান, সেখানে আমরা এটা দিয়ে দেবো। এছাড়া আমি চেষ্টা করছি যে একটা লিঙ্ক দিয়ে দেওয়ার, সেই লিঙ্ক থেকে আপনারা এটা ডাউনলোড করে নেবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আর যদি কোনো প্রয়োজন হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।